হ্যালো এভরিওয়ান। আমরা কিন্তু সাত কলেজের যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে আমাদের রিসেন্টলি, সেটার প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করতেছিলাম। বায়োলজি পার্টটা আমরা সলভ করে ফেলছি অলরেডি। কেমিস্ট্রি পার্টটা নিয়ে এখন আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে দেখো, ফেরিক ক্লোরাইড এর জলীয় দ্রবণের পিএইচ কি হবে? প্রথম কথা হচ্ছে ভাই, ফেরিক ক্লোরাইড কিন্তু একটা সল্ট, তাই না? লবণের পিএইচ তো 7 হওয়ার কথা। তাহলে এখানে কি 7 হবে? অপশন সি কি হবে? উত্তর হচ্ছে না। কেন? কারণ কোন সল্টের পিএইচ জানতে গেলে তাকে আমরা আর্দ্র বিশ্লেষণ করে দেখব। অর্থাৎ তার সাথে আমরা পানির সাথে বিক্রিয়া দিয়ে দেখব কি কি তৈরি হয়। ওকে, কি কি তৈরি হয় দেখো, এখানে আমাদের একটা দুর্বল ক্ষার ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হবে, আর একটা তীব্র অ্যাসিড HCl তৈরি হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রং, অ্যাসিডটা স্ট্রং আর বেসটা কি হবে? উইক। তাহলে মনে রাখবা, লবণের প্রকৃতি কিন্তু স্ট্রং উইকের বিক্রিয়া সবসময় স্ট্রং থেকে তৈরি হয়। হ্যাঁ, স্ট্রং অনুযায়ী আর কি নির্ধারিত হয়। তাহলে যেহেতু এটা স্ট্রং অ্যাসিড থেকে তৈরি হলো, তাহলে ওর পিএইচটা কি হবে? <7 হবে। এর উত্তর হচ্ছে অপশন এ। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এই লবণটাকে কিন্তু আমরা কি বলতে পারি জানো? অ্যাসিডিক সল্ট। অ্যাসিডিক লবণ, তাই তো, অ্যাসিডিক সল্ট। চলো আমরা আগাই। এসটিপি তে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অক্সাইড গ্যাসের আয়তন কত? গ্যাস যেটাই হোক না কেন, এসটিপি তে সবার আয়তন কত হবে? সকল আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার প্রতি লিটার, মানে 1 ডেসিমিটার কিউব। তার মানে এটা হচ্ছে 22.4 ডেসিমিটার কিউব। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা এখানে আগাই। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস গতিবেগ বেশি হবে? এখন আরএমএস গতিবেগের সূত্র কি? সিআরএমএস ইকুয়াল টু √3 RT/m। তাহলে খেয়াল করে দেখো, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, 27 ডিগ্রি বলেছে মানে টিও কনস্ট্যান্ট, আর থ্রি তো আগে থেকেই কনস্ট্যান্ট। তাহলে সিআরএমএস কি হবে? মেলে এটা হচ্ছে মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে ভর যত বেশি আরএমএস তত কম, ভর যত কম আরএমএস তত বেশি। তাহলে আমি দেখবো কার ভর হচ্ছে কম, তাই তো? সেটা তো আমাদের দেখার বিষয়। দেখো নাইট্রোজেনের কত হবে এখানে? 14 × 2 = 28, হাইড্রোজেন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 32, ক্লোরিন হচ্ছে 71। তাহলে কার ভর কম হইলো? হাইড্রোজেনের, তাই না? তাহলে উত্তর হচ্ছে অপশন বি, হাইড্রোজেন গ্যাস। বুঝতে পারলাম। চলো আগাই। কোন যৌগের সর্বোচ্চ পরিমাণ পোলারায়ন হয়? এটা কিন্তু আমাদের ফাজানের পোলারায়ন নীতি অনুযায়ী চলে আসলো। দেখো এখানে, এখানে কোন সূত্র খাটবে? তাই না? আগে তো আমাদের প্রথম নিয়ম, ফার্স্ট রুল, সেটা কি ছিল? চার্জের নিয়ম, তাই তো। যে ক্যাটায়নের চার্জ যত বেশি তা তত বেশি পোলারায়ন হয়। এখানে দেখো প্রথমে কি আছে? বেরিলিয়াম 2+, লিথিয়াম +, ম্যাগনেসিয়াম 2+, হচ্ছে সোডিয়াম +। রাইট? তা আমি বলতেছিলাম কি, চার্জ বেশি হলে পোলারায়ন বেশি, তাহলে প্লাসের এই অপশনগুলো বাদ, অপশন বিও বাদ, অপশন ডিও বাদ। এবার তাহলে থাকলো এই দুইটা। এটা এখন আমি কি করব? সেকেন্ড রুল দিয়ে সমাধান করার চেষ্টা করব। সেকেন্ড রুলে কি বলা হয়েছিল? আমাদের সাইজ দিয়ে বোঝানো হয়েছিল, তাই তো। ক্যাটায়নের সাইজ যত কম তা তত বেশি পোলারায়ন হয়। এখন বলো, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এর মধ্যে কার সাইজ কম, কার সাইজ বড়, বেশি? বেরিলিয়াম যেহেতু আমাদের পর্যায় সারণীতে ম্যাগনেসিয়ামের উপরে আছে, তাই বেরিলিয়ামের সাইজ কিন্তু ছোট, ম্যাগনেসিয়ামের সাইজ কিন্তু বড়। তাই বেরিলিয়ামের সাইজ যেহেতু ছোট, ওর মধ্যে কি হবে? পোলারায়ন বেশি হবে। তাহলে উত্তর হবে কি? অপশন এ। চলো আগাই। ফ্রিয়ন 12 এর আণবিক সংকেত কোনটি? এখন এটা আমরা কি দিয়ে কিভাবে সলভ করতে পারি? 90s রুল দিয়ে সলভ করতে পারি। ঠিক আছে, আমার চ্যানেলে একটা লেকচার ভিডিও আছে, তোমরা দেখতে পারো। আমি কি করব? ফ্রিয়নের যত নাম্বার থাকবে তার সাথে আমি মেনলি 90 যোগ করে দিব। ওকে, তাহলে এখানে করলে কত পাওয়া যাবে? 102 পাওয়া যাবে। একদম বাম দিকে যে নাম্বারটা আসলো শতকের ঘরে, সেটা হচ্ছে হাইড্রোজেন, পরেরটা, সরি, সেটা হচ্ছে কার্বন, পরেরটা হচ্ছে হাইড্রোজেন, আর লাস্টে হচ্ছে ফ্লোরিন, আর রেস্ট অফ দা ভ্যালেন্স অফ কার্বন হচ্ছে ক্লোরিন। ওকে, বুঝতে পারলাম। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি, তাহলে আমাদের কি আসলে? একটা কার্বন, দুইটা ফ্লোরিন। তাহলে কার্বনের 4টা হাত, আমি দুইটার মধ্যে ফ্লোরিন যোগ করলাম, রেস্ট হাতে কি বসবে? ক্লোরিন বসবে, তাই তো। তা এটা আলটিমেটলি কি দাঁড়াইলো? CF2Cl2। ওকে, এটা কিন্তু মুখস্থ করব না, আমরা অঙ্ক করে বের করব। বুঝতে পারলাম। আচ্ছা, আসো এটা আসি। 6 নম্বর প্রশ্নে কি বলেছে? সালফার একটা অণু দেওয়া আছে, এরকম 10টা অণুর মধ্যে কতগুলো নিউট্রন পাওয়া যাবে? এখানে দেখো ভাই, সালফারের যে হিসাবটা দেওয়া আছে, এটা কিন্তু এক একটা পরমাণুর জন্য হিসাব দেওয়া, তাই না? তাহলে এখান থেকে আমি যে নিউট্রন সংখ্যা বের করব, সেটা কিন্তু একটা পরমাণুর জন্য বের হবে। কিন্তু আমাকে আলটিমেটলি কতগুলো পরমাণু জানতে চাওয়া হয়েছে। দেখো, প্রত্যেকটা অণুতে 8টা করে পরমাণু, এরকম 10টা অণু, তাহলে এখানে আলটিমেটলি তুমি কি পাচ্ছ? পরমাণু সংখ্যা, প্রত্যেকটা অণুতে 8টা করে থাকে, এরকম 10টা অণু নিয়ে ক্যালকুলেট করতে হবে, তাহলে 80টা।
ওকে, তার মানে আমি এখানে যতগুলা নিউট্রন পাবো তাকে আমি 80 দিয়ে গুণ দিব। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাই না? তাহলে 32 মাইনাস 16 কত আসবে? এটা 16। 16কে আমি কত দিয়ে গুণ দিব? 80 দিয়ে। তাহলে 16 × 80, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, 6 × 8 = 48, হাতে থাকে কত? 4। তাহলে এটা হচ্ছে 1280। ওকে, চলো আমরা আগাই। কি বলেছে দেখো, অনার্দ্র, ঠিক আছে, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে নিচের কোন বিক্রিয়া আমরা টলুইন পাবো? তাহলে দেখো, এই যে বেনজিনের সাথে আমি কার বিক্রিয়া দিয়ে, মেনলি এখানে AlCl3 লুইস অ্যাসিড, তাই তো? আমি এখানে কি পাবো? টলুইন পাবো। কোন বিক্রিয়াটা হইতে পারে? মনে করো তো এটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অর্থাৎ এখানে আমি কি দিব? অ্যালকাইল হ্যালাইড CH3Cl বা CH3X দিব, তাই তো? উত্তর হচ্ছে অপশন সি। কোন শর্তে বাফারের ক্ষমতা সর্বাধিক? ঠিক আছে, যেখানে আমাদের সল্ট আর রেস্ট অফ দ্য অ্যাসিড অর বেস এই মোল সংখ্যাটা সমান হয় বা এটার ঘনমাত্রা সমান হয়, সেই ক্ষেত্রে আমাদের বাফারের ক্ষমতা কি হয়? সর্বাধিক হয়। এখন আমাদের বাফারের ক্ষমতার জন্য যে হ্যান্ডারসন হেসেলবাখের সমীকরণটা ছিল সেটা একটু দেখি। সল্ট বাই অ্যাসিড। ওকে, দেখো যদি আমাদের এখানে পরিমাণটা সমান সমান হয় তাহলে এটা কাটাকাটি করলে কত থাকবে? 1 থাকবে। লগ ওয়ানের মান কত? 0। তাহলে এটা কি আসলো? এরকম আসলো। তাহলে পিএইচ ইকুয়াল টু কি হয়ে যায়? পিকে। এই শর্তে কিন্তু আমাদের কি হবে? আমাদের বাফারের ক্ষমতা সর্বাধিক হবে। বুঝতে পারলাম। আচ্ছা, এখন এই যে একটা বিক্রিয়া বলা আছে 2A এখান থেকে ভেঙে বি তৈরি হচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? তাহলে কেপি কেসি সম্পর্ক দেখতে হবে। কেপি ইকুয়াল টু কেসি RT⁴ এখানে গ্যাসীয় অবস্থা আছে, তার মানে কোনো সমস্যা নাই। 1 থেকে 2 বাদ দিব, তাই তো? কারণ এটা উৎপাদে মোল সংখ্যা, মোল সহগ ডিভাইডেড বাই বিয়োগ বিক্রিয়কের মোল সহগ, তাহলে এটা কত আসে? RT⁴ which is equal to -1। তাহলে এটা আলটিমেটলি কত আসলো? কেসি 1/RT। এখন খেয়াল করে দেখো, আরটি কিন্তু >1 হয়, কারণ কি ভাইয়া? টেম্পারেচার আমরা এখানে যেহেতু বলা নাই, আমরা ধরবো কত? 273। আর এর মান হচ্ছে সেটুসে তুমি কি মানে লিটার এটিএম ইউনিটে তুমি হিসাব করলা, এরকম আসলে গুণ করে দেখো, এটা কিন্তু একের থেকে বড় সংখ্যায় আসবে। তাহলে 1/RT কি আসবে? একের থেকে ছোট আসবে। তো এই সংখ্যাটা কিন্তু একের থেকে ছোট, 0 পয়েন্ট সামথিং, তাই তো? তাহলে একের সাথে, ওকে, তাহলে বুঝতে পারলাম। তাহলে কেসির সাথে ছোট সংখ্যা গুণ করলে আমি কি পাবো? একটা ছোট সংখ্যা পাবো। তার মানে কেপি কিন্তু আলটিমেটলি একটা ছোট সংখ্যা কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছি। তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি কেসির মান 10 ধরো আর এটা ধরো হচ্ছে তুমি 0.5, কেপির মান কি পাবো? 5। তাহলে কেসি বড় আসলো, কেপি ছোট আসলো, রাইট? সিম্পল। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে অপশন 2। দেখো পরের প্রশ্নটা, দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে হারের সমীকরণ আমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে হারের সমীকরণ কি আসবে? R = বিক্রিয়কের ক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস আসে, তাই তো? আর সহগটাকে আমরা ভাগ করে দিব, তাই না? এটা তো ছিল। উৎপাদের ক্ষেত্রে প্লাস দিয়ে আমরা সহগটাকে ভাগ করে দিব, এখানে যেহেতু যেহেতু কোনো সহগ নাই, তাহলে একের হিসাবটা দেখানো লাগবে না। +1/4 ডি সি আর হচ্ছে ডিটি। ওকে, তাহলে এখন দেখো এখানে কোনটা আসলে মিলতেছে। দেখো এটা বাদ, যেহেতু হ্যাঁ দেখো ডি এর সামনে মাইনাস আছে, সহগের সাথে হাফ আছে, তার মানে এটাও বাদ। থাকলো কি? সি। এই যে দেখো এটা, তাই না? মিলে গেল না? কোথায় মিলছে দেখছো? ওই যে এইখানে আর এইখানে, এই দুইটার সাথে তুমি তুলনা করে দেখো, এটা কিন্তু মিলে গেছে। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। খুব ভালো প্রশ্ন এটা। বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ মানে কি? যারা হচ্ছে মেনলি অর্থপ্যারা নির্দেশক, তাই তো? অর্থপ্যারা ডিরেক্টিন যারা হয়, ঠিক আছে, কারা হয়? যাদের মধ্যে লোন পেয়ার থাকে। এই অপশনগুলোর মধ্যে এই ডি নাম্বার অপশনে আমাদের কি আছে? লোন পেয়ার আছে। কেমনে বুঝলাম? তুমি একটু সংকেতগুলো দেখো। এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, কোনো লোন পেয়ার নাই। আবার দেখো পাই বন্ধন আছে, তার মানে এটা মেটা নির্দেশক। এটা হচ্ছে আমাদের সেই অ্যাসিড গ্রুপ, তাই তো? দেখো পাই বন্ধন আছে, তার মানে এটা মেটা নির্দেশক। আর এটা হচ্ছে আমাদের সেই নাইট্রো গ্রুপ, ঠিক আছে, রাইট? দেখো পাই বন্ধন আছে, মানে এটা কি হবে? এটাও কিন্তু মেটা নির্দেশক হবে। অ্যানিলিনের মধ্যে কিন্তু কোনো পাই বন্ধন নাই, রাইট? উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, চলো আমরা আগাই। নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানত দেখাবে? মানে যারা যাদের স্ট্রাকচারটা মেনলি এরকম থাকে, তাই তো? যাদের স্ট্রাকচারটা এরকম থাকে তারাই হচ্ছে মেনলি সিস ট্রান্স সমানত দেখায়। কার কার আছে? দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আছে আর এখানে আছে, তার মানে এ আর ডি বাদ। এখানে দেখো দুইটাই করে হাইড্রোজেন, তার মানে এ আর বি মিলে গেছে, বাট শর্ত কি ছিল? এ আর বি মিলা যাবে না, ভিন্ন ভিন্ন থাকতে হবে। কোথায় আছে? এই যে অপশন বি তে আছে। তো এটা সিস আর ট্রান্স সমানু কি রকম হয় আমি দেখাই দিই। এই ধরো হচ্ছে আমাদের সিস সমানতা,
ওকে, এটা হচ্ছে আমাদের সিস, আর এই ধরো হচ্ছে আমাদের ট্রান্স। ধরো আমি একটা যে কোনো একটাকে উল্টাই দিলাম, তাহলে সেম গ্রুপগুলো অপোজিট দিকে থাকবে, তাহলে এটা কি হয়ে যাবে, ট্রান্স হয়ে যাবে। চলো আগাই। নিজের কোনটি উভধর্মী অক্সাইড হবে, ঠিক আছে। এখন দেখো এর মধ্যে ক্ষারীয় অক্সাইড, ধাতুর অক্সাইড হলে ক্ষারীয় অক্সাইডটা বাদ, ধাতুর অক্সাইড ক্ষারীয় অক্সাইড বাদ, ধাতুর অক্সাইড ক্ষারীয় অক্সাইড বাদ, তো থাকলো কি জিঙ্ক অক্সাইড। ওকে, একই রকম ভাবে মনে রাখবা জিঙ্ক অক্সাইড, তারপর ধরো হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড, হ্যাঁ, তারপর হচ্ছে টিনের অক্সাইড, তারপর হচ্ছে লেডের অক্সাইড। হ্যাঁ, এটা সবাই কিন্তু আমাদের কি হবে, উভধর্মী অক্সাইড হবে, যেটা তোমরা কবির স্যারের বই হয়তো পড়ছো, অনেকে হয়তো পড়ছো। আবার ধরো এরকম বিভিন্ন গাইডে কিন্তু এগুলো প্রচলিত থাকে, এগুলো দেওয়াই থাকে। ওকে, ইথিলিনকে ক্ষারীয় কেমোফোর দ্বারা জারিত করলে নিচের কোনটি তৈরি হয়? দেখো ইথিলিন মানে কি, ইথিন গ্যাস, তাই তো। এটাকে আমরা কেমোফোর দ্বারা বিক্রিয়া করাবো, তাহলে এখানে কি পাবো, পানি আর জায়মান অক্সিজেন, তাই তো। আমরা কিন্তু এটা পড়ছিলাম অসম্পৃক্ততার পরীক্ষার মধ্যে, এখানে একটা ওএইচ, এখানে একটা ওএইচ তৈরি করবে কি, এখানে তৈরি করবে হচ্ছে CH2OH, CH2OH। যৌগটার নাম কি হবে, ইথিলিন গ্লাইকল, তার মানে এটা হচ্ছে একটা গ্লাইকল যৌগ। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। কোন যৌগটি টটোমাইজম প্রদর্শন করে ভাইয়া? মনে রাখবা প্রোপানন, কিটোন, প্রোপানন, আর হচ্ছে প্রোপিন টু অল, প্রোপিন টু অল। ওকে, এরা হচ্ছে আমাদের কি করবে, টটোমাইজম প্রদর্শন করবে। কিরকম ভাবে করে দেখো তো একটু, আমি তোমাকে একটু দেখাই। ধরো হচ্ছে আমি প্রথমে প্রোপান এখান থেকে দেখাই, তাহলে তোমরা একটু ভালো বুঝবা। ওকে, তুমি যদি অ্যালকাইনে পানি সংযোজন করো, তাহলে হচ্ছে এরকম ভাবে একটা যৌগ তুমি পাবা, ঠিক আছে। লেটস সে এই যে এরকম ভাবে তুমি একটা যৌগ পাচ্ছ, এটাই তো আমাদের প্রোপিন টু অল। প্রোপিন টু অলে কি হয়, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য অক্সিজেন হচ্ছে এই বন্ধন থেকে ইলেকট্রন নিজের কাছে নিয়ে যায়, হাইড্রোজেন এখান থেকে ইলেকট্রন ছেড়ে আমাদের এখানে কোথায় কোথায় চলে আসবে, বিটা কার্বনের কাছে চলে আসবে। তাহলে এটা আলটিমেটলি দেখতে কিরকম হচ্ছে, দেখতে হচ্ছে এরকম, তাই তো, রাইট। আর ওখানে কি থাকলো, অক্সিজেন, ওর একটা হাত খালি, কার্বনের কিন্তু একটা হাত খালি হয়ে গেল, সেটা দেশে এইভাবে ধরে আমাদের যৌগ তৈরি করবে, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের প্রোপানল। তাহলে উত্তর হচ্ছে অপশন এ। নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে না? এখন হ্যালোফর্ম বিক্রিয়া কারা অংশগ্রহণ করে, যাদের মধ্যে মেনলি এই অ্যাসিটো গ্রুপটা থাকে, অ্যাসিটো গ্রুপ থাকে, তারা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে একটা খালি হাত থাকলো অ্যাসিটো গ্রুপের, এই খালি হাতে কে কে বসতে পারে? সবাই কিন্তু বসতে পারে না, হয় হাইড্রোজেন অথবা কোনো অ্যালকেল গ্রুপ অথবা কোনো ফিনাইল গ্রুপ, এই তিনটা যে কোনো একটা বসতে পারবে। ওকে, তাহলে এরাই অংশগ্রহণ করে। তাহলে কে কে আছে দেখো, এই যে এখানে কিন্তু আছে, এখানে কিন্তু আছে, এরা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তার মানে এদের কিন্তু উত্তর হওয়া যাবে না। থাকলো কি, এও কিন্তু বাকি থাকলো, সিও কিন্তু বাকি থাকলো, তাই না? তাহলে উত্তর কোনটা হবে? মনে রাখতে হবে ভাইয়া, হ্যালোফর্ম বিক্রিয়া কিন্তু একটা অক্সিডেশন প্রসেস, বুঝছো, এটা জারণ বিক্রিয়া। কারণ এখানে আমরা তীব্র জারক হিসেবে হ্যালোজেন গ্যাস বা হ্যালোজেন যৌগ ব্যবহার করি। অক্সিডেশন, বুঝতে পারছো? ওকে, তার মানে আমি যে যৌগটা নিব সেটা কিন্তু প্রথমে জারিত হয়ে যায়। তাহলে দেখো একটু, অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি করবে, কার্বনিল যৌগে কনভার্ট হবে। ওকে, জারিত করলে কি হবে বলো তো দেখি, এক কার্বনের অ্যালডিহাইড যৌগ তৈরি হবে। বলো তো অ্যালডিহাইড গ্রুপের যৌগের মধ্যে কি এই গ্রুপটা আছে? নাই, তাহলে কিন্তু উত্তর এটাও হবে না। এটাকে জারিত করলে কি হবে, দুই কার্বনের অ্যালডিহাইড যৌগ তৈরি হবে, তাহলে CH3CHO তৈরি হবে, তাই না? দেখো এটা কিন্তু এখানে, তার মানে এটাই হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, এটার মধ্যে কিভাবে গ্রুপটা আছে দেখো তো একটু, CH3, ডাবল বন্ড ও, আর সাথে একটা হাইড্রোজেন আছে না গ্রুপটা। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কমনলি কিন্তু আসে। 4f অরবিটালে n+l এর মান কত? এন কোনটা, প্রধান অরবিটাল সংখ্যা, তাহলে 4। আর এল কোনটা, এল হচ্ছে এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, আর এফ এর জন্য 3। তাহলে এখানে কত আসবে, 3। উত্তর হচ্ছে 7। চলো আগাই। HPO4 2 এর অনুবন্ধী ক্ষারক কোনটা? যদি আমি অনুবন্ধী ক্ষারক বের করতে চাই, তাহলে ও কি হিসেবে কাজ করবে, অ্যাসিড হিসেবে। অ্যাসিড জলীয় দ্রবণে কি ছাড়ে, প্রোটন, তাহলে থাকলো কি PO4 3 রাইট, প্রোটন ছাড়লে তো এটাই থাকে। আচ্ছা, চলো আমরা আগাই। কোন শর্তে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আদর্শ গ্যাসের মতো কাজ করবে? ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি ছিল, P+n²a/v² ইন্টু B - nb = NRT। ঠিক আছে, এখন আমাদের আদর্শ সমীকরণটা কি, PV = nRT। তার জন্য আমাদের কি করতে হবে, এই রাশিটাকে জিরো করে ফেলতে হবে, এই রাশিটাকে জিরো করে ফেলতে হবে। এটা কখন হবে, পি এর সাথে যে প্লাস দিয়ে রাশিটা আছে, এটা কখন জিরো হয় জানো, অতি নিম্ন চাপে, অতি নিম্ন চাপে।
আর বি এর সাথে রাশিটা কখন জিরো হয়? অতি উচ্চ তাপমাত্রায়, অতি উচ্চ তাপমাত্রায়। বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ। পরেরটা আসো, এখানে কি বলছে দেখো, কপার কিন্তু জারণ দেখাইছে আর ম্যাগনেসিয়ামের কিন্তু বিজারণ দেখাইছে, রাইট? এই কোষের ইএমএফ কত? So আমাদের কিন্তু ইএমএফ এর বের করার সূত্র কি ছিল? ইনর সেল ইকুয়াল টু অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন। ওকে, এখন এখানে অ্যানোড হিসেবে কে কাজ করলো? যার জারণ হয়েছে, তাই না? কার জারণ হয়েছে? এখানে কপারের জারণ হয়েছে। তাহলে এখানে বসায় দাও কপার থেকে কপার 2+, তাই তো? এটা কিন্তু অবশ্যই প্রমাণ অবস্থায়। আর কার বিজারণ হয়েছে? ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম, ওর বিজারণ হয়েছে। তাহলে বসায় দাও ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম, মানগুলো বসাও। দেখো আমার কিন্তু কপারের কি দেওয়া আছে? বিজারণ বিভব দেওয়া আছে, বাট হচ্ছে তো জারণ, তাহলে এটাকে কি করবা? উল্টাই দিবা। ম্যাগনেসিয়ামে দেখো বিজারণ বিভব দেওয়া আছে, আমার হচ্ছে বিজারণ, তাহলে এই বিভবটা তুমি এখানে বসাবা, তাহলে -2.36। ওকে, তাহলে এটা সব করলে কত আসবে? -2.70। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, চলো আমরা আগাই। হুন্ডের নীতি অনুযায়ী আয়রনের মধ্যে ডি অরবিটালে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে? দেখি আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস করে দেখি। আর্গনে 18টা, তারপর কি হয়? তারপর যায় কোথায়? 4s এ যায় 2টা, তাহলে 20টা হয়ে গেল। 3 এ থাকে কয়টা? 6টা। এখন 6টা ইলেকট্রন কিভাবে থাকবে হুন্ডের নীতি অনুযায়ী? তোমাদের কি মনে আছে? 1 2 3 4, প্রথমে অর্ধপূর্ণ করে তারপর পূর্ণ করা শুরু করবে। তাহলে আমাদের বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 4টা। আনপেয়ার্ড ইলেকট্রন, তাই তো? বিজোড় মানে কি? আনপেয়ার্ড, আনপেয়ার্ড। ওকে, তাহলে কয়টা হলো? 4টা। উত্তর হচ্ছে অপশন এ। তারপর দেখো অ্যালকেন ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে কোন যৌগের বিক্রিয়া আইসোপ্রোপানল তৈরি হয়? আইসোপ্রোপানল মানে কি ভাইয়া? 2 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? CH3 CHOH CH3। ওকে, আমরা কিন্তু জানি ভাইয়া যে গ্রিগনার বিকারকের সাথে যদি আমি মিথানলের বিক্রিয়া দেই, তাহলে আমাদের কি তৈরি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? ওকে, 1 ডিগ্রি অ্যালকোহল বানানটা ভুল লিখছি। জাস্ট মিনিট, আমি একটু কারেকশন করে দিই। রাইট? আচ্ছা, আর অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া কি তৈরি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। আর যে কোনো কিটোনের সাথে বিক্রিয়া কি তৈরি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে যেহেতু আমাদের এখানে লাগবে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে উত্তর কি হবে? মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। ওকে, আচ্ছা চলো আমরা দেখি নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? একদম বইয়ের মধ্যে সরাসরি লেখা আছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, সে হচ্ছে 46% এখানে কন্ট্রিবিউশন রাখে। চলো আগাই। নিচের কোন কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি, যার ইলেকট্রন বিন্যাসে NS1 থাকবে, তাই না? কেন? কারণ তুমি যদি দেখো, আমি যদি একটা ইলেকট্রন বের করে নিই, তাহলে কিন্তু তার হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন বের করতে গেলে অষ্টক ভাঙা লাগবে, তাই না? অষ্টক ভাঙা তো কষ্টকর, এই জন্য তার কিন্তু দ্বিতীয় আয়নীকরণ বিভবটা বেশি। তাহলে NS1 আসলে কোন গ্রুপে থাকবে? গ্রুপ 1-এ। কে আছে এখানে গ্রুপ 1-এ? দেখো নাইট্রোজেন আছে 15তে, বাদ। এটা আছে 17তে, ক্লোরিন বাদ। আর্গন 18তে, বাদ। আর পটাশিয়াম হচ্ছে 1 নাম্বার আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। লাস্ট প্রশ্ন দেখি, কোনটা সুপার অক্সাইড? আমরা কিন্তু জানি ভাই সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1/2। এখানে দেখি কোথায় -1/2 হয়। লেড অক্সাইডে হচ্ছে -2, ম্যাঙ্গানিজ অক্সাইডে -2। হ্যাঁ, তারপর দেখো হচ্ছে পটাশিয়াম আর অক্সাইড, এখানে কত পাবো? পটাশিয়াম +1, তাহলে আলটিমেটলি অক্সিজেনের কত আসবে? -1/2। আর সোডিয়াম পার অক্সাইড, এটা তো আসলে পার অক্সাইড -1, এটা কিন্তু পার অক্সাইড। হ্যাঁ, তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর কিন্তু হচ্ছে অপশন সি। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 25টা প্রশ্ন। আশা করি তোমরা ভাই বুঝতে পারছো। ওকে, কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে বলবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।